প্রায় ৫০ বছর ধরে যে সিস্টেমটা পুরো বিশ্বের অর্থনীতি আর রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আসছে সেটা এখন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। তো চলুন আজ আমরা দেখব কিভাবে এই পুরো ব্যবস্থাটা তৈরি হলো আর এখন কেন এটা নীরবে ভেঙে পড়ছে। এই বছর মানে ২০২৪ সালের ৯ জুন যুক্তরাষ্ট্র আর সৌদি আরবের মধ্যেকার সেই বিখ্যাত পেট্রোডলার চুক্তিটার মেয়াদ শেষ হয়ে গেছে। আর সবচেয়ে বড় খবর হলো সৌদি আরব জানিয়েছে যে তারা আর এই চুক্তি নবায়ন করছে না। এই একটা সিদ্ধান্তই কিন্তু বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্যে একটা বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তো আসল প্রশ্নটা হলো, কি হবে যখন বিশ্ব আর আগের মতো ডলারের ওপর নির্ভর করবে না? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের এই পুরো বিশ্লেষণ। আমরা বোঝার চেষ্টা করব এই পরিবর্তনের ফলে বিশ্ব অর্থনীতি আর বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোর ওপর কি প্রভাব পড়তে পারে। আচ্ছা, সবকিছু বোঝার জন্য আমাদের একটু গোড়া থেকে শুরু করতে হবে। চলুন প্রথমে দেখে নিই এই পেট্রোডলার সিস্টেমটা আসলে কিভাবে তৈরি হলো আর কেনই বা এটা এত প্রভাবশালী হয়ে উঠেছিল। কারণ এর ভিত্তিটা না বুঝলে এখনকার সংকটটা ঠিকমতো বোঝা যাবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রেটন উড সিস্টেমের মাধ্যমে ডলারকে সরাসরি সোনার রিজার্ভের সাথে জুড়ে দেওয়া হয়। কিন্তু ১৯৭১ সালে প্রেসিডেন্ট নিক্সন হঠাৎ করে ডলার আর সোনার এই সম্পর্কটা ভেঙে দেন। এটাকে বলা হয় নিক্সন শক। আর ঠিক তখনই বিশ্বজুড়ে একটা টেনশন তৈরি হয় ডলারের ভবিষ্যৎ নিয়ে। ডলার যখন টালমাটাল, ঠিক সেই মুহূর্তে ১৯৭৪ সালে আমেরিকা আর সৌদি আরবের মধ্যে একটা চুক্তি হয় যা সবকিছু পাল্টে দেয়। এই সিস্টেমটার একদম কেন্দ্রে ছিল পেট্রোডলার রিসাইক্লিং নামের একটা ধারণা। সহজ কথায় বললে, তেল বেচে সৌদি আরব সহ ওপেকভুক্ত দেশগুলো যে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করত, সেই টাকাটা আবার ঘুরে ফিরে আমেরিকার অর্থনীতিতেই ঢুকত। কিভাবে? তারা ওই ডলার দিয়ে আমেরিকার ট্রেজারি বন্ড কিনত। এর ফলে আমেরিকা প্রায় সীমাহীন ঋণ পাওয়ার একটা সুযোগ পেয়ে যায়, যা দিয়ে তারা তাদের বিশাল বাজেট ঘাটতি মেটাত। এই চুক্তির শর্তগুলো ছিল বেশ সোজাসাপটা। আমেরিকা সৌদি আরবকে সব ধরনের সামরিক নিরাপত্তা দেবে। বিনিময়ে সৌদি আরবকে দুটো কাজ করতে হবে। এক, তাদের তেল বিক্রি করতে হবে শুধুমাত্র আমেরিকান ডলারে। আর দুই, তেল বেচে পাওয়া সেই ডলার আবার বিনিয়োগ করতে হবে আমেরিকান ট্রেজারি বন্ডে। ব্যাস, এর ফলে একটা সমীকরণ দাঁড়িয়ে গেল, বিশ্বে তেলের চাহিদা মানেই হলো ডলারের চাহিদা। তো এই সিস্টেমটা আমেরিকাকে ঠিক কি সুবিধা দিয়েছিল? চলুন কয়েক দশক ধরে পাওয়া আমেরিকার এই একছত্র ক্ষমতার দিকটা একটু দেখি। এর সুবিধার কথা বললে মূলত ৪টা বড় পয়েন্ট উঠে আসে। প্রথমত, যেহেতু তেল কিনতে ডলার লাগত, তাই বিশ্বজুড়ে ডলারের একটা স্থায়ী চাহিদা তৈরি হয়ে গিয়েছিল। দ্বিতীয়ত, তেল বিক্রির টাকা দিয়ে যেহেতু আমেরিকার ট্রেজারি বন্ড কেনা হতো, তাই মার্কিন সরকার খুব কম সুদে ঋণ পেত। আর সবশেষে, আর এটাই হয়তো সবচেয়ে বড় পাওয়ার, ডলারের উপর কন্ট্রোল থাকার কারণে আমেরিকা যে কোনো দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার মতো একটা মারাত্মক অস্ত্র হাতে পেয়ে যায়। কিন্তু ছবিটা এখন দ্রুত পাল্টাচ্ছে। আমেরিকার সেই একক আধিপত্যের দিন ফুরিয়ে আসছে। বিশ্বজুড়ে এখন নতুন নতুন অর্থনৈতিক জোট তৈরি হচ্ছে, যারা সরাসরি ডলারের এই সাম্রাজ্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, ৫৭%। এই একটা সংখ্যাই আসলে পুরো গল্পটা বলে দিচ্ছে। কিন্তু কিভাবে? চলুন পরের স্লাইডে দেখি। ব্যাপারটা হলো, মাত্র ২ দশক আগে মানে ২০০০ সালেও বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে জমানো মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের ৭১% ছিল আমেরিকান ডলারে। আর আজ ২০২৪-এ সেটা নেমে এসেছে মাত্র ৫৭%। এই বিশাল পতনটাই পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে দেশগুলো ধীরে ধীরে ডলারের ওপর থেকে আস্থা হারাচ্ছে আর অন্য কোনো বিকল্প খুঁজছে। আর ডলারের বিকল্প হিসেবে যারা উঠে আসছে তারা কিন্তু এখন বেশ সক্রিয়। যেমন ধরুন, সৌদি আরব এখন ইউয়ান বা ইউরোর মতো অন্যান্য মুদ্রাতেও তেল বিক্রির কথা ভাবছে। ওদিকে চীন ২০১৮ সাল থেকে তাদের মুদ্রা ইউয়ানকে পেট্রো ইউয়ান হিসেবে চালু করার চেষ্টা করছে। আর সবচেয়ে বড় উদ্যোগটা হয়তো নিচ্ছে ব্রিক্স জোট, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন আর দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো মিলে ডলারের বিকল্প একটা মুদ্রা ব্যবস্থা তৈরির কাজ করছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমেরিকা যে ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্য দেশের ওপর নিষেধাজ্ঞা দিত, সেই অস্ত্রটাই এখন বুমের্যাং হয়ে তার দিকে ফিরে আসছে। আমেরিকার উদ্দেশ্য ছিল তাদের প্রতিপক্ষ দেশগুলোকে অর্থনৈতিকভাবে এক ঘরে করে ফেলা, কিন্তু বাস্তবে ফল হয়েছে উল্টো।
এই দেশগুলো মার্কিন নিষেধাজ্ঞা থেকে বাঁচতে গিয়ে ডলার ছাড়াই কিভাবে আন্তর্জাতিক লেনদেন করা যায় সেই রাস্তা খুঁজতে শুরু করেছে। এর ফলে রাশিয়া, ইরান আর চীনের মতো দেশগুলো এখন নিজেদের স্থানীয় মুদ্রায় বাণিজ্য করার দিকে ঝুঁকছে। এখন প্রশ্ন হল, এই সব কিছুর প্রভাব বাংলাদেশের মতো একটা দেশের ওপর কিভাবে পড়ে। দেখুন, আমরা যেহেতু আমদানি নির্ভর দেশ, তাই যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে আমাদের বেশি ডলার খরচ করে তেল কিনতে হয়। এতে দেশে ডলারের সংকট দেখা দেয়, টাকার উপর চাপ বাড়ে, আর শেষ পর্যন্ত আমদানি করা সব জিনিসের দাম বেড়ে যায়, যার চাপটা দিন শেষে সাধারণ মানুষের উপরই এসে পড়ে। এই প্রসঙ্গে একটা বেশ বিতর্কিত তত্ত্বও কিন্তু আলোচনায় আসে, যেটাকে বলা হয় পেট্রো ডলার যুদ্ধ তত্ত্ব। এই তত্ত্বের সমর্থকদের মতে ইতিহাসে যখনই কোনো দেশ ডলারের এই আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে তখনই তাদের মার্কিন হস্তক্ষেপের মুখে পড়তে হয়েছে। যেমন সাদ্দাম হোসেন যখন ইউরোতে তেল বিক্রির ঘোষণা দেন তার পরপরই ইরাকে হামলা হয়। আবার গাদ্দাফি যখন স্বর্ণ ভিত্তিক আফ্রিকান মুদ্রা চালুর কথা বলেন তার কিছুদিন পরে লিবিয়ায় হস্তক্ষেপ ঘটে। অবশ্যই এটা একটা থিওরি, কিন্তু এটা ডলারের ভূ রাজনৈতিক গুরুত্বটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, বিশ্ব এখন আমেরিকার এককেন্দ্রিক ক্ষমতা থেকে সরে এসে একটা মাল্টিপোলার বা বহুমুখী ব্যবস্থার দিকে এগোচ্ছে। এখানে কোনো একটা দেশের একক দাপট থাকবে না, বরং একাধিক শক্তিধর দেশ বা জোট ক্ষমতার কেন্দ্রে থাকবে। এক কথায় পেট্রোডলার সিস্টেমের এই ভাঙন মানে হল আমেরিকার সেই বিশেষ আর্থিক ক্ষমতার অবসান, যে ক্ষমতার জোরে দেশটি এতদিন ধরে কম সুদে ঋণ নিত আর পুরো বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করত। আর এর ফলে বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য মৌলিকভাবে বদলে যেতে বাধ্য। তাহলে শেষ প্রশ্নটা হল, ডলারের এই একক রাজত্বের যুগ যদি শেষ হয়ে যায় তাহলে বিশ্ব অর্থনীতি কোন দিকে যাবে? অন্য কোনো মুদ্রা কি ডলারের জায়গা নেবে, নাকি আমরা অনেকগুলো মুদ্রার ওপর নির্ভরশীল এক নতুন যুগে প্রবেশ করব? বিশ্ব অর্থনীতি আর ক্ষমতার লড়াই এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এখন দেখার বিষয় সেই অধ্যায়টা কে লিখবে।